সা রে, এরকম করে গাই। তাহলে দেখো রাম, রাম তো শুনতেই পাবে না, ঠিক আছে? তাহলে রামকে যখন রাম দূরে আসে, আমি তখন রামকে ডাকছি, কিভাবে ডাকবো? এই রাম। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা ক্লাসে ধ্বনি ও বর্ণ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, মুখের কথার যে ক্ষুদ্রতম অংশ তাকে বলা হয় কি? ধ্বনি। মুখের কথার ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? ধ্বনি। ধ্বনির বৈশিষ্ট্য কি বলতো? ধ্বনি কানে শোনা যায়, ধ্বনি কানে শোনা যায়। আর ধ্বনি হচ্ছে ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মানে কি? ক্ষণস্থায়ী মানে ধ্বনি মুখের উচ্চারণের সাথে যুক্ত। এবার ধ্বনিকে যখন আমরা লিখিত রূপে প্রকাশ করছি সেটা হয়ে যাচ্ছে কি? বর্ণ। তাহলে ধ্বনিটা কেবল মুখের কথার মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে? আমরা ধ্বনিকে দুই ভাগে ভাগ করতে পারি, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি 7টি। কি কি? অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও আর এ, এরা হচ্ছে স্বরধ্বনি। এই যে মুখে আমি বললাম ধ্বনি, ধ্বনি মানে কি? যেটা কিন্তু মুখের কথার মধ্যেই সীমাবদ্ধ, আবদ্ধ, ঠিক আছে? এবার দেখো, এই যে বললাম অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও, এ, এখানে আমরা অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও, এদেরকে তো চিনি, এদেরকে আমরা সবাই ছোট্টবেলা থেকে পড়েছি, চিনি আমরা। কিন্তু আমরা আমরা কোথাও কি দেখেছি যে এই টাকে আমরা কোথাও পেয়েছি? ছোটবেলায় যখন অ থেকে ও পর্যন্ত পড়েছি কিংবা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পড়েছি, সেখানে কোথাও কি আমরা এই পেয়েছি? পাইনি। তাহলে হচ্ছে এমন একটি স্বরধ্বনি যা বাংলা বর্ণমালায় নেই কিন্তু উচ্চারণে আছে। হলো এমন একটি স্বরধ্বনি যা বাংলা বর্ণমালায় নেই কিন্তু উচ্চারণে আছে, ঠিক আছে? তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন দেয় যে এর ব্যবহার দেখাও, তখন তোমরা কি লিখবে? যে হচ্ছে এমন একটি স্বরধ্বনি, স্বরধ্বনি যা বাংলা বর্ণমালায় নেই কিন্তু উচ্চারণে আছে। তাহলে এই যে উচ্চারণে আছে, এবার আমরা দেখব যে কিভাবে আমরা এই কে উচ্চারণ করি। এর তো কোনো লিখিত রূপ হয় না, ঠিক আছে? দেখো, যখন আমরা কে স্বাভাবিকভাবে উচ্চারণ করি, যখন আমরা কে স্বাভাবিকভাবে উচ্চারণ করি তখন আমরা কি বলি? এলাম, এসো, এবং এখানে আমরা সবাই দেখো, এখানে আমরা কে মুখেও বলছি খাতাতেও লিখছি তাই না? আমরা কি বলি? এবং, এরকম তো বলি না, আমরা কি বলি? এবং, এলাম, এসো, এক্কা গাড়ি, আরো অনেক শব্দ আছে যেখানে আমরা কে এর মতোই উচ্চারণ করছি, খাতাতে লিখছি মুখেও বলছি তাহলে এক্ষেত্রে এর স্বাভাবিক উচ্চারণ। এবার দেখো এর বিকৃত উচ্চারণ। বিকৃত উচ্চারণ কিরকম? কে বলতে পারবে? এর বিকৃত উচ্চারণ দেখো, ত। আমরা খাতায় যখন বানান লিখছি তখন কিন্তু লিখছি ত, ঠিক আছে? কিন্তু যখন মুখে বলছি আমরা কি বলছি? এটা কি বলছি? এত। কি বলছি? এত। দেখো আমরা মুখে বলছি এত। তাহলে কে যখন আমরা বিকৃতভাবে উচ্চারণ করি তখন তার উচ্চারণটা হয় এই যে আমরা সম্পর্কে জানলাম, তার ব্যবহারটা কি না? কে যখন বিকৃত রূপে উচ্চারণ করি, এমন, এখন,
আমরা কিন্তু কখনো বলি না এমন, এমন বলি, কখনো এমন কথাটা বলি বলি না, আমরা কি বলি এমন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, আমরা তো এমন বলি না। কিন্তু আমরা কি বানান কি এরকম লিখি? দেখো আমরা বানান কি এমন এরকম লিখি? আমরা তো বানান এরকম লিখি না, আমরা বানান লিখি এ, কিন্তু মুখে বলি এ। যেহেতু মুখে বলি তাই আমরা একে বলছি স্বরধ্বনি। বুঝতে পারছো? কারণ ধ্বনি কেবল মুখের কথার মধ্যেই সীমাবদ্ধ। যেহেতু আমরা মুখে বলছি তাই আমরা একে স্বরধ্বনি বলছি। তাহলে বুঝতে পেরেছো সবাই যে এর ব্যবহারটা কি এবং এ কেন স্বরধ্বনি? ঠিক আছে, এক্ষেত্রে দেখো এবার এটা আমি লিখে দিচ্ছি এখন। এখন এখন মুখে বলছি এখন, আমরা কিন্তু এখন বলি না, আমরা বলি এখন। ক্লিয়ার? আচ্ছা, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, স্বরধ্বনিগুলো আমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় স্বরধ্বনি প্রশ্ন আসে এবং তার মধ্যে হচ্ছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এ, কারণ এটা আমরা কোনোদিন বর্ণমালায় দেখতে পাই না। ঠিক আছে, আচ্ছা এবার যেটা বললাম যে ধ্বনির লিখিত রূপ তাকে কি বলা হচ্ছে? বর্ণ। এটা হচ্ছে বর্ণের সংজ্ঞা, যে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। এবার দেখো বর্ণের একটা খুব সুন্দর সংজ্ঞা আছে, সেটা কি না শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য লেখ্য রূপকে বলা হয় বর্ণ। শ্রুতিগ্রাহ্য ধ্বনি, শ্রুতিগ্রাহ্য মানে কি? যেটা আমরা কানে শুনতে পাচ্ছি। আমি একটু আগে বললাম ধ্বনিকে আমরা কানে শুনতে পাই, তাহলে সেই কানে শুনতে পাওয়া ধ্বনি যখন আমরা লিখিত ভাবে লিখছি বা লিখিত রূপদান করছি সেটা কি হয়ে যাচ্ছে? বর্ণ। যখনই আমি লিখছি তখন সেটা দৃষ্টিগ্রাহ্য হয়ে যাচ্ছে, তাই না? দৃষ্টিগ্রাহ্য মানে কি? আমরা যেটা দেখতে পাচ্ছি। শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য লেখ্য রূপকে বলা হয় বর্ণ। বর্ণের এই ডেফিনেশনটা খুব সুন্দর। ঠিক আছে, তোমরা পরীক্ষায় যদি বর্ণ কাকে বলে আসে তোমরা এই দুটোই লিখে দেবে। বুঝতে পেরেছো? পরীক্ষায় কিন্তু দুটোই লিখবে যদি আসে। এবার ধ্বনিকে যেরকম স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনিতে ভাগ করেছিলাম সেরকম আমরা স্বরবর্ণকেও কয়েকটা ভাগে ভাগ করি। ঠিক আছে, উচ্চারণের ভিত্তিতে আমরা স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করতে পারি, হ্রস্বস্বর, দীর্ঘস্বর। হ্রস্ব মানে হচ্ছে ছোট, যে সকল স্বরবর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে তাদেরকে বলা হয় হ্রস্বস্বর, আর যে সকল স্বরবর্ণ উচ্চারণ করতে বেশি সময় লাগে তাদেরকে কি বলা হয়? দীর্ঘস্বর। হ্রস্ব কথার অর্থ হচ্ছে কি? ছোট। পরীক্ষায় শূন্যস্থান পূরণ কিন্তু দিতে পারে যে হ্রস্ব কথার অর্থ কি, কি লিখবে? ছোট। এবার হ্রস্বস্বর কোনগুলো? অ, হ্রস্বই, হ্রস্ব ঋ। অ, হ্রস্বই, হ্রস্ব ঋ। তোমরা অনেক সময় উচ্চারণ করো হস্যি, হস্যি, দীর্ঘি, হস্যু, এরকম উচ্চারণ নয়, উচ্চারণটা কিন্তু হ্রস্ব ই। ঠিক আছে, একটু পরিষ্কার করে উচ্চারণ করবে, হ্রস্ব ই। ঠিক আছে, অ, হ্রস্বই, হ্রস্ব আর ঋ এরা হচ্ছে হ্রস্বস্বর। আর দীর্ঘস্বর কারা? আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও, ও। ওরকম বলবে না, হ্যাঁ দীর্ঘি দীর্ঘি এরকম বলবে না, দীর্ঘি বলে কিছু হয় না, দীর্ঘ ই পরিষ্কার উচ্চারণ করবে। কেমন? তাহলে হ্রস্বস্বর আর দীর্ঘস্বর হলো। এবার গঠনগত দিক থেকে আমরা স্বরবর্ণকে তিনটি ভাগে ভাগ করতে পারি, যৌগিক স্বর, মৌলিক স্বর আর হচ্ছে প্লুতস্বর। ঠিক আছে, এবার দেখো যৌগিক স্বর, আমরা প্রথমে যৌগিক স্বর নিয়ে আলোচনা করি। ঠিক আছে, যৌগিক স্বরের অনেকগুলো নাম আছে। যৌগিক স্বর আমরা কিন্তু এখন স্বরবর্ণ নিয়ে আলোচনা করছি, মানে এখন আমাদের বিষয় হচ্ছে অ থেকে ও। এখন আমরা যেগুলোই মানে যে বর্ণগুলো উদাহরণ হিসেবে দেখবো সেগুলো সবই হচ্ছে অ থেকে ও এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা
দেখো যৌগিক স্বর, যৌগিক স্বর হচ্ছে ওই আর ও, এরা হচ্ছে যৌগিক স্বর। এদের আরো অনেকগুলো নাম আছে, কি কি? যুগ্ম স্বর, সন্ধি স্বর, সন্ধ্যাক্ষর, দ্বিস্বর। যুগ্ম স্বর, সন্ধিস্বর, সন্ধ্যাক্ষর আর দ্বিস্বর, ঠিক আছে? এরা সবাই কিন্তু একই নাম, ওই আর ও, এদের সবারই একই নাম, কি নাম? ওই আর ও, ঠিক আছে? পাশাপাশি অবস্থিত দুটি স্বরবর্ণের মিলিত উচ্চারণে ওই এবং ও গঠিত হয়েছে বলে ওই এবং ওকে বলা হয় যৌগিক স্বর। এই প্রত্যেকটা কিন্তু জানবে অবশ্যই, এবং এখানে এই বানানটা, সন্ধ্যাক্ষর বানানটা অবশ্যই অবশ্যই কিন্তু খেয়াল করবে, ঠিক আছে? সন্ধ্যাক্ষর বানানটা এখানে যেন কখনোই আ না পড়ে যায়, সন্ধ্যা নয়, সন্ধ্যাক্ষর, ঠিক আছে? তাহলে আবার বলছি, ওই আর ও, ওই কিভাবে তৈরি হয়েছে? ও ই, একটু ভেঙে উচ্চারণ করো তাহলে ভুলবে না। তোমরা যদি একটু ভেঙে ভেঙে উচ্চারণ করো, ওই, ও রস্যই, ও ও রস্যই, ওই ওই। আমরা তো এরকম কেটে কেটে উচ্চারণ করি না, আমরা একসঙ্গে বলে দিই ওই ও, কিন্তু ভেঙে উচ্চারণ করলে ওই ও, সেই জন্য বলা হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি স্বরবর্ণের মিলিত উচ্চারণে ওই এবং ও তৈরি হয়েছে বলে ওই এবং ওকে বলা হয় যৌগিক স্বর, যুগ্ম স্বর, সন্ধিস্বর, সন্ধ্যাক্ষর, দ্বিস্বর, ঠিক আছে? এবার আমরা আসব মৌলিক স্বর। মৌলিক স্বর কোনগুলো? অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও, এ। ঠিক যেগুলোকে আমরা স্বরধ্বনি হিসেবে পড়লাম, আমরা যেগুলোকে স্বরধ্বনি হিসেবে পড়লাম সেগুলোই কিন্তু মৌলিক স্বর। অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও, এ, ঠিক আছে? অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও, এ, ঠিক আছে? এরা হচ্ছে মৌলিক স্বর। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি? প্লুতস্বর। প্লুতস্বর, পয়লায় হ্রস্বই ত, প্লুতস্বর। প্লুতস্বর হচ্ছে দূর থেকে কাউকে ডাকার সময়, ভালো করে শোনো, দূর থেকে কাউকে ডাকার সময় কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে, আমি তাকে ডাকছি, তাহলে কিন্তু প্লুতস্বর হবে না। প্লুতস্বরের সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট। প্লুতস্বরের সংজ্ঞা লেখার সময় দূর থেকে কাউকে ডাকার সময় এই দূর থেকে কথাটা খাতায় যেন অবশ্যই থাকে, অবশ্যই থাকে, নাহলে কিন্তু প্রথমেই নম্বর কেটে দেবে। দূর থেকে কাউকে ডাকার সময়, গানের সময়, রোদন বা কান্নার সময়, এবং কিছু ক্ষেত্রে কবিতা পাঠের সময় স্বরবর্ণের কমপক্ষে 3 মাত্রার উচ্চারণকে প্লুতস্বর বলে। স্বরবর্ণের কমপক্ষে 3 মাত্রার উচ্চারণকে প্লুতস্বর বলে। কমপক্ষে 3 মাত্রা, 3-এর বেশি হতে পারে কিন্তু কখনোই 3-এর কম হবে না, ঠিক আছে? দূর থেকে কাউকে ডাকার সময়, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। দূর থেকে কথাটা খাতাতে অবশ্যই জানা থাকে। দূর থেকে কাউকে ডাকার সময়, গানের সময়, রোদন বা কান্নার সময়, এবং কিছু ক্ষেত্রে কবিতা পাঠের সময় আমরা স্বরবর্ণকে যখন টেনে টেনে উচ্চারণ করি, সেই টেনে টেনে উচ্চারণ করাটাকেই বলা হচ্ছে প্লুতস্বর। অর্থাৎ আমরা স্বরবর্ণকে দীর্ঘায়িত করে উচ্চারণ করছি, ঠিক আছে? তাকে বলা হচ্ছে প্লুতস্বর। এবার প্লুতস্বরের উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্লুতস্বরের উদাহরণ। একটা ছেলের নাম রাম। রাম আমার বন্ধু, অনেক দূরে দাঁড়িয়ে আছে। রাম অনেক দূরে দাঁড়িয়ে আছে, আমি বললাম না যে পাশে থাক, আমার বন্ধু আমার পাশে দাঁড়িয়ে আছে, আমি তাকে ডাকছি,
তাহলে কিন্তু প্লুতস্বর হবে না। রাম আমার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এবার আমি রামকে ডাকছি, এই রাম, এরম ভাবে তো ডাকবো রামকে। আমি কি এরম ভাবে ডাকবো? রাম, রাম তো শুনতেই পাবে না, ঠিক আছে? তাহলে রামকে যখন রাম দূরে আসে, আমি তখন রামকে ডাকছি, কিভাবে ডাকবো? এই রাম, ঠিক আছে? এই যে রাম, শর্ট দেখো, এই যে রাম, রামের রয়ের সাথে কি আছে? কোন স্বরবর্ণ আছে? আ। সেই আটাকে আমি 3 টাইমস, কমপক্ষে 3 বার উচ্চারণ করছি। 2 বার কখনোই নয়, 3 বার হতে পারে, তার বেশিও হতে পারে, 3 এর কম কখনোই নয়, ঠিক আছে? এই রাম। এবার গানের সময় আমরা যখন সারে গামা পা, তোমরা অনেকেই গান শেখো, আমরা যে সারে গামা পা শেখো তখন এইভাবে কি গান বলি? সা রে গা মা পা ধা নি সা। আমরা তো এইভাবে গান গাই না, সা রে এরকম করে গাই। তাহলে দেখো, যখন আমি সা বলছি টেনে টেনে উচ্চারণ করছি, সা রে গা মা, এইভাবে তো বলি না, সা সুর করে করে গাই। এই যে অংশটা, স্বরবর্ণকে যে দীর্ঘায়িত করে উচ্চারণ করছি, ঠিক আছে, একে বলা হচ্ছে প্লুতস্বর। রে গা মা, যার সঙ্গে যে স্বরবর্ণ যুক্ত আছে সেটাকেই আমরা 3 বার করে উচ্চারণ করছি। গানের সময়, কবিতা পাঠের সময়, আমরা একটা কবিতা পড়ছি এবং সেই কবিতাটা আমি সকলের সামনে উপস্থাপন করব। আমি কবিতাটা পড়বো, সবাই শুনবে আমার কবিতাটা, আমি কবিতা বলছি। তখন কি হয়, আমরা কিভাবে কবিতাটা বলি? সুর করে করে বলি, টেনে টেনে বলি, কোথাও হয়তো টেনে টেনে বললে শুনতে ভালো লাগছে, সেই জন্য আমরা টেনে টেনে বলি, তাই না? এই যে টেনে টেনে বলি, এই টানটার নামই হচ্ছে, আরে এই যে টান, এটা সব টানটা আমরা কিসের দিই? স্বরবর্ণের টান, স্বরবর্ণকে টেনে টেনে বলি, এর নামই হচ্ছে প্লুতস্বর, ঠিক আছে?